আশিস সান্যাল তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প বুবাই। রংপো, কি সুন্দর নামটি। চারিদিকে সারি সারি তুঁতে রঙের পাহাড়, পাহাড়ের গায়ে লেপ্টে থাকা ঝাপসা মেঘ, কখনো ঝমঝম কখনো টুকটাক। পূবের কিনার ঘেঁষে ছুটে চলা তিস্তার অবিরাম ফোঁস। অনেক দূর পর্যন্ত বাতাসে ভেসে যায় সেই শব্দ। অদ্ভুত ভালো লেগে গিয়েছিল জায়গাটা বুবাইয়ের। মাত্র কয়েক ঘর মানুষের বসতি। দূরে পাহাড়ের গায়েও রয়েছে ছড়ানো ছেটানো কয়েকটা বস্তি। কয়েকটা ছোট দোকানঘর নিয়ে গড়ে উঠেছে বাজার। বুধবার ও শনিবার হাট বসে। সেদিন অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তাছাড়া অন্যদিন সামান্য কিছু কেনাকাটা করে কাছাকাছি পাহাড়ি বস্তির মানুষেরা। তবে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসা যাওয়ার পথে যখন যাত্রী বোঝাই বাস এসে থামে এখানে, তখন বেশ বড় ভিড় জমে যায় দোকানে দোকানে। চায়ের দোকানে তো রীতিমতো লাইন পড়ে যায়। মালবাহী লরিকেও থামতে হয় এখানে কিছুক্ষণের জন্য। তখন লরির লোকেরা এদিক ওদিক ঘুরে বেড়ায়। যারা টেম্পো বা প্রাইভেট গাড়িতে যাওয়া আসা করে তাদেরও কিছুক্ষণ থামতে হয় এখানে। সব মিলিয়ে বেশ জমজমাট জায়গাটা। আসলে জায়গাটা সিকিম থেকে পশ্চিমবঙ্গের প্রবেশপথ। সিকিমের শেষ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জনস্থান। তাই রয়েছে চেকপোস্ট। সারাক্ষণ টহল দেয় সীমান্ত রক্ষী বাহিনী। আবগারি দপ্তরের অফিসাররা সর্বদাই তৎপর। বুবাই এসেছে তার মামার বাড়ি বেড়াতে। এই তার প্রথম মামার বাড়ি আসা। মামা ও মামিমা বহুবার আসার জন্য লিখেছেন, কিন্তু কিছুতেই আসা হচ্ছিল না। হয় স্কুলের পরীক্ষা, নয়তো নিয়ে আসার লোকের অভাব। এবারে একটা সুযোগ হয়ে গেল। বাবার এক বন্ধু যাচ্ছিলেন গ্যাংটক বিশেষ দরকারে। বাবার অনুরোধে রাজি হয়ে গেলেন তিনি। মামাকে চিঠি লিখে সব জানিয়ে রেখেছিলেন বাবা। তাই কোনো অসুবিধাই হয়নি। বাস থেকে নামতেই মামা প্রায় ছুটে এলেন। বুবাই না? হ্যাঁ, সকাল থেকে আমি অপেক্ষা করে আছি। আজ বাস আসতে বেশ দেরি হয়েছে। বাবার বন্ধু বুবাইকে মামার হাতে তুলে দিয়ে যেন স্বস্তি পেলেন। ফেরার পথে এখানে দুদিন থেকে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়ে আবার গিয়ে বসেছিলেন বাসে। মামার হাত ধরে বুবাই এসে উঠেছিল বাড়িতে। প্রায় 1 বিঘে জমি নিয়ে মামার বাড়ি। 3টি বড় বড় চারচালা বিশাল টিনের ঘর। ঘরগুলির দেওয়াল অবশ্য ইটের, মেঝে সিমেন্ট করা। ঘরের আসবাবপত্র সব আধুনিক। টিভি, ফ্রিজ, টেলিফোন সবই আছে বাড়িতে। দেশভাগের পর নানা জায়গায় ভাগ্যান্বেষণে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত এখানেই আস্তানা গেড়েছেন মামা। শুরু করেছিলেন একটা ছোটোখাটো কাঠের ব্যবসা দিয়ে। সে প্রায় 40-42 বছর আগের কথা। এখন সেই কাঠের ব্যবসা ফুলে ফেঁপে বেশ বড় হয়ে উঠেছে। বলতে গেলে রংপুর এখন তিনিই সবচেয়ে ধনী ব্যক্তি। এত বড় বাড়িতে লোকজন প্রায় নেই বললেই চলে। মামা মামিমা ছাড়া রয়েছে একজন সারাক্ষণের কাজের লোক। এছাড়া বাইরের দিকের বড় ঘরটাতে রাতে ঘুমোতে আসে একটি ভুটিয়া ছেলে। দিনে সে কাজ করে মামার কাঠের দোকানে। একটা হোটেলের সঙ্গে মাসিক বন্দোবস্ত আছে খাওয়া দাওয়ার। রাতে প্রায়ই বাড়িতে ফেরে অনেক দেরিতে। ফিরেই ট্রানজিস্টারে জোরে হিন্দি গান চালায়। মামার একমাত্র সন্তান সুনীল থাকে আমেরিকায়। ভালো চাকরি করে সেখানে। কোনোদিন দেশে ফিরবে কিনা সন্দেহ। মামা মামিমার সব থেকেও যেন কিছু নেই। সব কিছুই কেমন যেন একঘেয়ে। এই একঘেয়ে জীবনযাত্রার মধ্যে বুবাই আসাতে যেন কিছুটা বৈচিত্র্যের সঞ্চার হলো। মামিমা প্রায় সব সময় ব্যস্ত থাকেন বুবাইকে নিয়ে। মামাও ফিরে আসেন দোকান থেকে তাড়াতাড়ি। সবাই মিলে গল্প গুজব করেন অনেক রাত পর্যন্ত। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল বুবাইয়ের। এখন মাঝে সাঝে বিকেলের দিকে বেড়াতে যায় এদিক ওদিক। তিস্তার পাড়ে বসে দেখে দূরের পাহাড় চূড়োয় মেঘের এলোমেলো বিচরণ। সেদিনও বিকেলে তিস্তার পাড়ে বসেছিল বুবাই। আকাশটা ছিল সেদিন ঝকঝকে পরিষ্কার। পরন্ত বেলার সোনালি রোদ্দুর তিস্তার বুকে ছিটকে পড়ে চিকচিক করছিল। কেমন যেন তন্ময় হয়ে গিয়েছিল বুবাই। খেয়ালই ছিল না কখন আবছা অন্ধকারে ঢেকে গেছে চারিদিক। কখন আকাশ সাঁতার ক্লান্ত পাখিদের কিচিরমিচির শব্দে ভরে গিয়েছিল। যখন খেয়াল হলো তখন আকাশে মিটিমিটি করে জ্বলতে শুরু হয়েছে অজস্র তারা।
দ্রুত বাড়ির দিকে পা বাড়ালো বুবাই। একটা পাহাড়ি গলিপথ অতিক্রম করে সবে বড় রাস্তায় পা দেবে, ঠিক তখনই একটা আত্মচিৎকারে এসে থমকে দাঁড়ালো, কিন্তু একবারই। তারপর আবার সব নিশ্চুপ। কিছুই সঠিক বুঝতে পারছিল না বুবাই। শব্দটা যেদিক থেকে এসেছিল সেদিকে একটা উৎকণ্ঠা নিয়ে বুবাই এগিয়ে চলল। কিছু দূর পাহাড়ি গলিপথ ধরে এগিয়ে চলার পর একটা ছোট কুঁড়ে দেখতে পেল বুবাই। চুপি চুপি গিয়ে দাঁড়ালো সেই কুঁড়ের সামনে। ভাঙা জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে বুবাই প্রায় শিউরে উঠল। ঘরের কোণে একটা নড়বড়ে টেবিলের ওপর মিটিমিটি করে জ্বলছে একটা তেলের বাতি। তার আবছা আলোয় দেখতে পেল বুবাই ঘরের মেঝেতে পড়ে আছে একটা রক্তাক্ত লাশ। তাকে ঘিরে বসে আছে 5-6 জন লোক, প্রত্যেকের হাতেই রিভলভার। সঠিক কিছু বুঝবার আগেই বুবাই শুনতে পেল একজন বলছে, দিলাম শেষ করে, নইলে ফিরে গিয়ে সব জানিয়ে দিত পুলিশকে। ঠিকই ধরেছিস, ওকে ছাড়া রুমটেক বৌদ্ধ মন্দির থেকে মূর্তিটা সরানো ছিল অসম্ভব। মূর্তিটার কত দাম হবে? 10 লাখ তো বটেই। 10 লাখ? আশ্চর্য হচ্ছিস? জানিস মূর্তিটা কবেকার? 13 শতকের তৈরি বিখ্যাত বৌদ্ধ মূর্তি, নাম মৈত্রেয়। তিব্বতী শিল্পকলার দ্বারা প্রভাবিত, পুরো ব্রোঞ্জের, পৃথিবীর দুর্লভ শিল্পকলার অন্যতম। এই লোকটাকে ম্যানেজ করেছিলে কিভাবে? সে অনেক কথা। প্রায় 6 মাস ধরে ঘুরছি ওর পেছনে পেছনে। বৌদ্ধ মন্দিরের গোপন গুহাপথে ছিল ওর অবাধ যাতায়াত। লামারা সব বিশ্বাস করতেন ওকে। তারপর একদিন কথায় কথায় লোকটা আমাকে জানালো তার 1,02,000 টাকার দরকার। লাসায় যেতে হবে তাকে। সেখানে একটা অমূল্য পুঁথির সন্ধান পেয়েছে সে। তখনই বললাম যে টাকাটার ব্যবস্থা করে দিতে পারি যদি মৈত্রের মূর্তিটা আমার হাতে তুলে দেয়। লোকটা টোপ খেলো? না, ঠিক তা নয়। তবে লোকটা চেয়েছিল এক ঢিলে 2 পাখি মারতে। টাকাটাও নেবে অথচ মূর্তিটাও হাতছাড়া করবে না। কিভাবে? খুব সহজ উপায়। বৌদ্ধ দর্শন ও শিল্প সাহিত্য নিয়ে গবেষণার সুবাদে মন্দিরের সব কিছু জানা ছিল তার। বৌদ্ধ পুরোহিতরাও সম্মান করতেন তাকে। মূর্তিটা সরানো তার পক্ষে মোটেই কঠিন কাজ ছিল না, কিন্তু সে চেয়েছিল চোরের ওপর বাটপাড়ি করতে। তাই মনে মনে একটা ফন্দি এঁটেছিল। ঠিক করেছিল রাতের অন্ধকারে গুহার গোপন পথ দিয়ে মূর্তিটা সরিয়ে এনে আমার হাতে তুলে দেবে। আমার কাছ থেকে টাকাটা নিয়েই গা ঢাকা দেবে রাতের অন্ধকারে। তারপর রুমটেক থেকে গাড়িতে মূর্তিটা নিয়ে যখন আমি রংপুর দিকে রওনা হব, ঠিক তখনই লোকজন নিয়ে ও ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। মূর্তিটা উদ্ধার করে নিয়ে যাবে মন্দিরে। বিনিময়ে মিলবে প্রচুর বকশিস। তার মানে লোকটা বেশ মতলববাজ। নিশ্চয়ই। তবে আমার সঙ্গে চালাকি। আমি ওর অভিসন্ধি বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে শিলিগুড়িতে খবর পাঠালাম তোদের কাছে। গাড়ি নিয়ে রাত 2টোয় রুমটেক বাস স্টপে অপেক্ষা করতে। অমাবস্যার রাত, তার উপর আকাশটা ছিল ঘন মেঘে ঢাকা। সারা রুমটেক জুড়ে ছড়িয়ে পড়েছিল গভীর নীরবতা। সারাক্ষণ চলছিল বৃষ্টির টুপটাপ। কালো রঙের রেইনকোট জড়িয়ে আমি অপেক্ষা করছিলাম রুমটেক বৌদ্ধ মন্দিরের বাইরের দরজায়। একসময় লক্ষ্য করলাম মন্দিরের পেছন দিক থেকে একটা মৃদু আলো এগিয়ে আসছে এদিকেই। রাস্তার পাশে একটা বড় গাছের আড়ালে আমি গা ঢাকা দিলাম। লোকটা কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল নির্দিষ্ট জায়গার দিকে। এই তো সুযোগ। আমি পেছন থেকে ঝাঁপিয়ে পড়লাম ওর ওপর। টু শব্দ করবার আগেই ওষুধ মাখা রুমাল চেপে ধরলাম ওর মুখে। কয়েক মিনিট, তারপর নিয়ে এলাম ঘাড়ে করে বাস স্টপে। পরের ঘটনা তো সবই তোদের জানা। কিন্তু লোকটাকে ওখানে খতম না করে এখানে করলে কেন? সবাই জানবে রুমটেক বৌদ্ধ মঠের মৈত্র মূর্তিটা চুরি করে পালিয়েছে এই লোকটি। ওখানে লাশটা ফেলে রাখলে সবাই ভাবতো বাধা দিতে গিয়ে ও প্রাণ হারিয়েছে। ওর পায়ে জুতো জোড়া এবং নোটবুকটি ফেলে রেখে এসেছি মন্দিরের সামনের পথটা। কিছুক্ষণ সবাই যেন চুপচাপ হয়ে গেল, যেন পরবর্তী কাজের প্রস্তুতি। এরপর কিভাবে চলতে হবে তা নিয়ে সবাই ভাবিত। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনার পর আবার সেই লোকটি বলতে শুরু করলো, আজ রাতের মধ্যেই কিন্তু পাচার করতে হবে মূর্তিটা। সব ঠিক করে রেখেছি। সাবাস, এখন সব কিছু নিখুঁত হওয়া চাই।
সে ভাবতে হবে না আপনাকে, বলল দলের আরেক পান্ডা। দিনের বেলায় পাহাড়ি পথে গিয়ে দেখে এসেছি সব। চেকপোস্টের সামনে দিয়ে তো আর যাওয়া যাবে না, সিকিম পুলিশ ওত পেতে বসে আছে। কাল রাতেই পেরিয়ে গেলে হতো চেকপোস্টটা। সে আর এখন ভেবে কি হবে, গাড়িটাই সব ভেস্তে দিল। সত্যি গাড়িটা যে মাঝপথে এভাবে বিগড়ে যাবে তা ভাবতে পারিনি। এখন আর সেসব ভেবে কি লাভ, কি করতে হবে তাই বলো। বিপদের আশঙ্কা রয়েছে প্রতি মুহূর্তে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। ভরত বাহাদুরকে আমি সকালেই খবর পাঠিয়ে দিয়েছি। চেকপোস্টের ওখানে শিলিগুড়ির দিকে যে প্রথম মাইলস্টোনটি রয়েছে তার ধার ঘেঁষে একটা ঝর্ণা, বেশ ঝোপঝাড় হয়েছে সেখানে গাড়ি নিয়ে ঘুপটি মেরে সে রাত 12টায় অপেক্ষা করবে তোদের জন্য। তার মানে রাত 12টার মধ্যে আমাদের পৌঁছতে হবে সেখানে। ঠিক ধরেছিস, মূর্তিটা ভরত বাহাদুরের হাতে তুলে দিলেই তো কাজ শেষ। না না, তোদের যেতে হবে ভরত বাহাদুরের সঙ্গে ধর্মনগর পর্যন্ত। হ্যাঁ, নেপালের ধর্মনগর। সেখানে থাকবে প্রতাপ রানা, তার হাতে তুলে দিতে হবে মূর্তিটা। কিভাবে চিনবো তাকে? ভরত বাহাদুর চেনে। মূর্তিটা তুলে দিয়ে তোরা চলে আসবি শিলিগুড়ি সেই হোটেলটায়। আমি অপেক্ষা করবো তোদের জন্য, সেখানেই তোদের বকশিস মিটিয়ে দেবো। তাহলে রওনা হয়ে যাক। কথা শেষ হতে না হতেই লোকগুলি তৈরি হতে আরম্ভ করলো। মাথায় টুপি ও গায়ে কালো রঙের রেইনকোট চাপালো সবাই, হাতে টর্চ, পিঠে ছোট বোঝা। বুবাই সব দেখে শুনে কেমন যেন অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পারে দেশের একটা অমূল্য শিল্প সম্পদ বিদেশে পাচার হতে চলেছে। রুখতে হবে এই অপচেষ্টা, কিন্তু কিভাবে? থানায় যাবে, কিন্তু কোন দিকে? মামা নিশ্চয়ই জানেন, মামাকে গিয়েই বলা যাক সে কথা। পেছন ফিরে সবে দৌড় দিতে যাবে বুবাই, ঠিক এমন সময় কে যেন তার ঘাড়ে প্রচণ্ড জোরে আঘাত করল। পড়ে গেল বুবাই। তার মনে হচ্ছিল যেন শরীরের হাড়গোড় সব ভেঙে গেছে। তাকিয়ে দেখে এক বিশাল চেহারা তিব্বতী লামা তার সামনে দাঁড়িয়ে। প্রায় ধমকের সুরে তিনি বলে ওঠেন, কি করছিলে এখানে? বুবাই আমতা আমতা করতে থাকে। লোকটা আরো গলা চড়িয়ে বলল, বেশি চালাকি করলে কিন্তু একেবারে শেষ করে দেবো। বাড়ি ফিরছিলাম, পথ ভুল করে এদিকে এসে পড়েছি। এখানে নতুন এসেছি তো। এর মধ্যে কুড়ের ভেতর থেকে বেরিয়ে এসেছে 2-3 জন। সবাই বুবাইকে নানা জেরা শুরু করে দিল। বুবাই বুঝতে পারে চুপ করে থাকলে রক্ষে নেই, যেন কিছুই সে জানে না এভাবে কথার উত্তর দিতে থাকলো। তিব্বতী লামা অন্যদের লক্ষ্য করে বললেন, ওকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। ঠিক বলেছেন, হাত পা মুখ বেঁধে সঙ্গে নিয়ে চলো, পরে দেখা যাবে কি করা যায়। কিন্তু কি? এই দুর্গম পাহাড়ি পথে আর একটা বোঝা বাড়ানো কি ঠিক হবে? তাহলে হাত পা মুখ বেঁধে ফেলে রাখো ঘরে, রাতে বুনো জন্তু জানোয়ার শেষ করে দিয়ে যাবে। আর যদি নাও করে তাহলেও ক্ষতি নেই, সকাল হওয়ার আগেই আমরা পুলিশের ধরাছোঁয়ার বাইরে চলে যাব। লোকটার কথা শেষ হতে না হতেই সবাই মিলে বুবাইকে ধরে নিয়ে গেল কুড়ের ভেতরে। তারপর মোটা দড়ি দিয়ে ওর শরীর কষে বাঁধল ওরা। একটা পুরানো কাপড় দিয়ে বেঁধে দিল মুখ। তারপর মূর্তির বাক্সটা নিয়ে ওরা বেরিয়ে গেল ঘর থেকে। এদিকে তখন চারপাশে ছড়িয়ে পড়েছে ঘন অন্ধকার। মাঝে মাঝে দমকা হাওয়ায় কুড়ের ভাঙা দরজা জানালা খড়খড় করে উঠছিল। ভয় আর আশঙ্কায় শিউরে উঠছিল সমস্ত শরীর। একসময় সে দেখতে পেল টর্চ জ্বালিয়ে কয়েকজন লোক এগিয়ে আসছে এদিকেই। তবে কি তাকে খতম করার জন্য ওই লোকগুলো আবার ফিরে আসছে? অবশ্যই আসছে সবকিছু, কিন্তু না। হঠাৎ সে শুনতে পেল কে যেন ডাকছে তার নাম ধরে, পরিচিত স্বর। মামা উৎকণ্ঠা জড়িয়ে বলছেন তার ভুটিয়া ছেলেটিকে, কি কুক্ষণেই না ওকে আসতে বলেছিলাম এখানে, এখন কিছু ঘটলে কি উত্তর দেব ওর বাবা মাকে? এত ঘাবড়াবেন না, এখানেই আছে কোথাও, সান্ত্বনা দিয়ে বলল ভুটিয়া ছেলেটি। এবার বুবাই সাহস ফিরে পেল। মরিয়া হয়ে মুখের বাঁধনটা একটা বাঁশের সঙ্গে লাগিয়ে হ্যাচকা টান মারল। খুলে গেল মুখের বাঁধন। চিৎকার করে সে ডেকে উঠল, তার আর্ত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো বাতাসে। মামা, ভুটিয়া ছেলেটি ও আরও 2 জন প্রায় দৌড়ে এলেন সেখানে। টর্চের আলো ফেলে ঢুকলেন সেই খুনের মধ্যে। হাত পায়ের বাঁধন খুলে বুবাইকে জড়িয়ে ধরলেন বুকে।
বুবাইয়ের কাছ থেকে সব শুনে ভুটিয়া ছেলেটিকে সঙ্গে নিয়ে চলে গেলেন চেকপোস্টের দিকে। বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে গেলেন কয়েকজনকে। পরের দিন সকালে জলখাবার খেতে বসেছে বুবাই। এমন সময় একটা জিপ এসে থামলো বাড়ির সামনে। সিকিম পুলিশের ইউনিফর্ম পরা একজন মামাকে এসে বললেন, আপনার ভাগ্নাকে নিয়ে একবার চলুন আমার সঙ্গে, বড়বাবু ডেকে পাঠিয়েছেন। কেন, কিছু হয়েছে নাকি? চলুন না, সব দেখতে পাবেন। বুবাই তাড়াতাড়ি খেয়ে তৈরি হয়ে নিল। মামা ও বুবাই গিয়ে বসলো জিপে। কিছুক্ষণের মধ্যেই জিপ এসে থামলো চেকপোস্টে। ঘরে ঢুকতেই বড়বাবু জিজ্ঞেস করলেন, এই আপনার ভাগ্নে বুবাই? আগে হ্যাঁ। এবার বুবাইয়ের দিকে তাকিয়ে বললেন, দেখো তো বুবাই, এদের চিনতে পারো কি না? হ্যাঁ, ওই তো কাল রাতে সেই লোকগুলো। ওই বাক্সটা, ওর মধ্যে রয়েছে মূর্তিটা, কিন্তু আসল লোকটা কোথায়? শিলিগুড়ির কোনো হোটেলে আছে, ভয় নেই, ঠিক ধরা পড়বে। তার নামধাম সব জানা হয়ে গেছে। লোকটা 1 নম্বরের ক্রিমিনাল। সামনে টেলিফোনটা সশব্দে বেজে উঠল। বড়বাবু কার সঙ্গে কথা বললেন, তার মুখে ফুটে উঠল একটা তৃপ্তির হাসি। ফোনটা নামিয়ে রেখে বললেন, ধরা পড়েছে। সন্ধ্যের দিকে আবার একটু বিরক্ত করব তোমাকে, দেখে যেও লোকটাকে। কিছুক্ষণ সেখানে থেকে তারা বাড়ির পথে পা বাড়ালো। মেঘের ফাঁক দিয়ে এক ঝলক রোদ তখন ছড়িয়ে পড়েছে রংপুর পাহাড়ে। এত বড় একটা পাচারকারী দলকে ধরতে তার অবদানও যে কম নয়, সে কথা ভাবতে গিয়ে একটা অদ্ভুত আনন্দ অনুভব করল বুবাই।